গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম টু গপমির লাইভ। আজকে আমাদের সঙ্গে সুদীপ মুখার্জি। গপমির লাইভে সুদীপ মুখার্জি, ওয়েলকাম টু দ্য শো। থ্যাংক ইউ। আমরা অমল সোমের সঙ্গে আজকে অর্জুনকে খুঁজবো, কারণ আমাদের ইনিশিয়াল উইশ লিস্ট ছিল অর্জুন এবং অর্জুনের মেন্টর অমল সোম দুজনে থাকবেন, আমি মাঝখানে নারদ নারদ খেলবো। কিন্তু মুশকিল হলো অর্জুনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। শুনেছি নাকি সে কোনো এক বন্য অঞ্চলে শ্যুট করছে। আমি জানি না, এখনো পর্যন্ত খবর কনফার্মড নয়, কিন্তু অনুজয় চট্টোপাধ্যায় মিসিং, মানে অর্জুন মিসিং। তাতে কালা পাহাড় কি খুঁজে গেছে? জানি না, ও নিশ্চয়ই ওই কালা পাহাড়ের প্রতি যা রেসপন্স এসছে এখনো পর্যন্ত প্রায় 3 লাখের কাছাকাছি ভিউজ, তো ও বোধহয় উত্তেজিত হয়ে কালা পাহাড় খুঁজতে গেছে। আমরা কিন্তু সমতল ভূমির মানুষ, তাই আমরা পাহাড়ে উঠিনি, আমরা এখানেই রয়েছি। কিন্তু মজা হচ্ছে, মীর অসাধারণ একটা ইন্ট্রোডাকশন দিল। আমার মনে হলো আমি প্রথমবার গপ্পমীরের থেকে এসেছি। না, অমল সোম প্রথমবার। ইউ ইন্ট্রোডিউস মি অ্যাজ সুদীপ মুখার্জি। ওকে, না, সুদীপ মুখার্জি এখানে সুদীপ মুখার্জি নন, তিনি অমল সোম। তো আপনার ছাত্র ঘুরে বেড়াচ্ছে, আপনার ছাত্রের উদ্দেশ্যে কিছু বলুন, ও তো পরে এই লাইভটা দেখবে নিশ্চয়ই। মুশকিলটা হচ্ছে যে আমার ছাত্র ঘুরে বেড়াচ্ছে, তাতে আমি অত্যন্ত ঈর্ষান্বিত, কারণ আমি ঘুরতে যেতে পারছি না। আমি শহর কলকাতার এই ইটকাট সিমেন্টের জঙ্গলে আটকে আছি। তো যেতে পারলে খুব ভালো হতো, ইনফ্যাক্ট আমরা সবাই মিলে যেতে পারলে ভালো হতো, তাহলে আপনারা আরো ভালো একটা বন্য লাইভ দেখতে পেতেন। আমরা আজকের এই লাইভে অমল সোমের সঙ্গে তো কথা বলবোই, তার পাশাপাশি সুদীপ মুখার্জি, তিনি যে বৃক্ষের মতন এত বছর ধরে নানান দিকে ডালপালা ছড়িয়ে বড় হয়েছেন, অন্যদের বড় হতে দিয়েছেন, সেই কথাটাও এক্ষুনি একটু আগে লাইভটা শুরু হওয়ার আগে, না, লাইভটা শুরু হওয়ার আগে আমি বলে দিই, আমি সুদীপকে সুদীপ বলেই ডাকতাম টিল আই গট টু নো হিজ রিয়েল এজ, যেটা এখানে ডিসক্লোজ করা যাবে না। আমারটা তো ধুমধাম করে সবাই সেলিব্রেট করে ফেলেছেন সম্প্রতি, তো আপনি আমরা সবাই জানি আই হ্যাভ জাস্ট ক্রসড 50। এই লোকটাকে আগে জাস্ট ক্রসড বলা যাবে না, তাই তো? আমি এটুকুই শুধু বলবো। না, আমার রিয়েল এজ বলতে আমি কোনোদিন লুকাইও নি, আমি আজকেও লুকাবো না। না, শুনেছি তুমি নাকি আসল বয়সটা বলতে চাও না। কার কাছে শুনেছো? আমার কাছে শুনে থাকতে পারো। এটা তোমাকে আগেও জিজ্ঞেস করেছি, অন্য ভয়েস ওভার আর্টিস্টদের সামনে বলার চেষ্টা করেছি, তুমি আমাকে থামিয়ে দিয়েছো। না, এসব একদম নির্ভরযোগ্য গুজবে প্রকাশ হচ্ছে, না, একেবারে অনির্ভরযোগ্য গুজবে প্রকাশ হচ্ছে। আমার রিয়েল এজ হচ্ছে 56। ডাজ হি লুক 56? ফার্স্ট কোয়েশ্চেন আজকের গপ্পমির লাইভে, সুদীপ মুখার্জিকে দেখে কি মনে হয় উনি 56? আমি বলছি এই লোকটা যদি দাড়ি গোঁফো কামিয়ে ফেলে এবং চুলটা যদি পুরোপুরি রং করে নেয়, ওকে 56 কোনো ধার থেকে বলা যাবে না। হি মাইট, ইউ লুক লাইক ইউর ইন ইউর লেট 30s, early 40s. Brilliant. Thank you so much, Mir, for being so generous. আমি অনেক মানুষের সঙ্গে কথা বলেছি, এমন কিছু মানুষ যারা সুদীপ মুখার্জিকে পছন্দ করেন, আরো বেশি কিছু মানুষ যারা সুদীপ মুখার্জিকে পছন্দ করেন না, তারাও কিন্তু এক বাক্যে স্বীকার করেছেন ফিগারটা ধরে রেখেছে লোকটা, শরীরটাকে ধরে রেখেছে লোকটা। এটা সত্যি। হ্যাঁ, মানুষ খেতে না পেলে যা হয় আর কি। আচ্ছা, কোনো উত্তর এলো কি? লোকজন কি কমেন্ট করে বলছেন? মৌমিতা মুখার্জি লিখেছে কালা পাহাড় দারুণ ছিল, সবাই বলছে দুই দাদাকে খুব সুন্দর লাগছে দেখতে। ও, থ্যাংক ইউ। আমি আবার নতুন হেয়ার স্টাইল করিয়েছি, এটা আমার সামার কাট, ভালো লাগছে, কিন্তু এর বেশি ছোট করে ফেলেছে। না, ভালো লাগছে, বেশ ভালো লাগছে। মজার বিষয় হচ্ছে আমার হেয়ার ড্রেসারের নাম দীপ। হ্যাঁ, এখানে এক দীপকে সহ্য করি, ওখানে আরেক দীপকে সহ্য করি মানে আদর করে বললাম আর কি, ওরকম ভাবে ভুরু কুচকোনোর কিছু নেই। কিন্তু এই গত শনিবার বোধহয় গেলাম, চুলটা কাটিয়ে এলাম, এখন একটু ভাল লাগছে। গরম পড়ে গেছে, আমরা এসি চালিয়ে দিয়েছি, আর এর এসির মধ্যে আমরা গল্প টল্প করছি। তো when did you start? When did you first face the camera? দ্যাট ওয়াজ অনেক বছর আগে। তখন আমি একেবারে প্রফেশনালি অভিনয় করতে আসিনি, আমি তখন থিয়েটার করি, গ্রুপ থিয়েটার করি। জওহরলাল নেহরু বেঁচে কি মারা গেছেন তখন? জাস্ট মারা গেছেন। হ্যাঁ, এটা 94 সাল। থিয়েটার করি, তখন আমি মোস্টলি খেলাধুলার সঙ্গে যুক্ত ছিলাম। অ্যাকচুয়ালি 30 বছর বাদে জওহরলাল নেহরু মারা যান 27 মে 1964। এটা 94 এর কথা যখন হচ্ছে, তাহলে 30 বছর, মাত্র 30 বছর বাদে। হ্যাঁ, তো তখন একটা খুব জি মানে হিন্দি জি এর মধ্যে বাংলার জন্য 2 ঘন্টার একটা স্লট আসতো। সেখানে ইন্দর সেন ডিরেক্টর ছিলেন, শেষের গুপ্তা প্রডিউসার ছিলেন। শেষ প্রশ্ন বলে একটা সিরিয়াল হতো, নট শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শেষ প্রশ্ন। এটা হচ্ছে একদম মডার্ন স্টোরি ছিল। তাতে
আমি একটা রোল করতে আরম্ভ করেছিলাম। ইনসিডেন্টালি এটা খুব মজার ঘটনা, আমি তোমায় বলি মীর। প্রথম দিন আমি যাই, আমরা সবাই খুব এক্সাইটেড ছিলাম, এবং আমি যেহেতু রোয়িং করতাম, তো আমি খুব ভোরবেলা উঠতাম, রোয়িং দৌড়াতাম, রোয়িং করতে যেতাম, তারপরে এক্সারসাইজ করতাম। আমাকে আমার থিয়েটার দেখে বিপ্লব দাশগুপ্তর মাধ্যমে যোগাযোগ করা হলো এবং বলা হলো যে প্রথম দিন শুটিং হবে, আমি কি ইন্টারেস্টেড? আমি বললাম হ্যাঁ। তখন তো আমাদের কাছে একটা অন্যরকম, আর হুম। অত সিরিয়াসলি ভাবিও নি। বললো প্রথম দিনে শুটিং হবে ক্যালকাটা রোয়িং ক্লাবে। ও আমি লেক ক্লাবে করতাম, কিন্তু তখন আমরা এতটাই সিনিয়র হয়ে গেছি, লেকের 4টে ক্লাবই আমাদের আমাদের ক্লাব ছিল আর কি। মানে এই যে গা দেখছেন এটা হচ্ছে রোহিঙ্গা। হ্যাঁ, না না, রোহিঙ্গাটা একদম অন্যরকম ছিল। এখন এটা হচ্ছে ওই ব্যাংকে যে জমা পড়েছিল তার আচ্ছা। ইন্টারেস্টে চলছে আর কি। তো প্রথম দিন আমি গেলাম সিআরসিতে ঢুকতে, এবং খুব মজা হয়েছিল, কারণ প্রোডাকশনের সবাই ভেবেছিল আমি বিশাল কেউ একজন কেটা আর কি ঢুকছি, কারণ আমার সঙ্গে আমার বন্ধুরাও ঢুকেছিল সব বাইকে করে, এবং আমাকে ক্লাবের লোকজনেরা প্রচণ্ড তরিবধ করেছিল ফ্রেশ লাইম দেওয়া, কারণ আমি প্র্যাকটিস করে এসেছিলাম। হুম। এটা দেখে প্রোডাকশন প্রচণ্ড নড়ে গিয়ে আমাকে সুপারস্টারের মতন ট্রিট করতে লাগলো, তাতে অনেক সিনিয়র অভিনেতারা খুব রেগে গেলেন। তো যাই হোক, এটা নিয়ে খুব মজা হয়েছিল। এবং প্রথম দিন আমি যে চরিত্রটা করি সেটা ছিল কনস্টেবলের, আচ্ছা। এবং তারপরের 2-3 দিন বাদে আবার ফোন এলো, আমি ভেবেছি প্রথম দিনই হয়ে গেছে শুটিং, এবং প্রথম দিনই প্রথম যে শুটিংটা করি সেটা পুলিশ কনস্টেবল। তারপরের দিন আমার শুটিং পড়লো থিয়েটার রোডে একটা গেস্ট হাউস, গেলাম সেখানে, এবারে পুলিশের কস্টিউমে। আমি বললাম এটা তো ইন্সপেক্টরের কস্টিউম। আমায় বললো আপনি আজ থেকে ইন্সপেক্টর। ও তোমার এর মধ্যে প্রমোশন হয়ে গেছে? প্রমোশন হয়ে গেছে। এবং এটা করতে করতে আমার হাত ভেঙে গেছিল। আমি কয়েকটা দিন শুটিং করতে পেরেছিলাম। আমার হাত ভেঙেছিল বাইক স্কিড করে জানুয়ারি মাসে। ওইটা বন্ধ হয়ে যায়। তারপরে আমি একটা ইন্টারন্যাশনাল ছবি করি 95-এ মে মাসে। একটা ইটালিয়ান ছবি হয়েছিল 13 ইয়ার্স অফ বৃন্দাবন স্টুডিও, সেটা আরো ঘটনাবহুল। তো এটা একটা সাররিয়ালিস্টিক কি ছবি হয়েছিল যেটা আমি একেবারে বুঝিনি। আচ্ছা। শুধু আমি জানি আমি শিবের রোল করেছিলাম, এবং সেটা ওরা ওই ছবি টবি দেখে কাঠখোট্টা একটা চেহারা যেরকম হয় আর কি, সেই ছবি দেখে সিলেক্ট করেছিল। এবং প্রথম দিন যখন আমি শিব সেজে তৈরি হলাম, 2 ঘন্টা 3 ঘন্টা মেকআপ করে, আমাকে একটা ঘরে ঢুকিয়ে দেওয়া হলো। ইন্দ্রপুরী স্টুডিওতে শুটিং হয়েছিল। আমি ঘরে ঢুকে আমার সামনে যাকে দেখলাম তাকে দেখে আমি ফ্রিজ হয়ে গেছিলাম। কে? কারণ সামনে বসেছিলেন সৌমিত্র বাবু, এবং উনি বিষ্ণুর চরিত্র করছিলেন। এবং আমার মনে আছে সারা দিন আমরা প্রায় 12 ঘন্টা একসঙ্গে কাটিয়েছিলাম, এবং আমি শুধু মুগ্ধ হয়ে শুধু ওনাকে দেখেছি, ওনার কথা শুনেছি, ওনার কাছ থেকে অনেক কিছু শিখেছি। উনি True. আমার মুখ থেকে কথা সরছিল না, কারণ আমি আমার স্বপ্নের একজন মানুষকে সামনে দেখতে পাচ্ছি। এবং তিনি সারা দিন ধরে আমার সঙ্গে বকবক করে গেলেন, ছড়া কাটলেন, গান করলেন, মজার মজার গল্প বললেন। ইভেন আমার খাবার তো যেরকম দিয়ে গেছিল মিলের খাবার, ওনার খাবার এসেছিল ফ্লুইস থেকে এত বড় প্যাকেটে করে। উনি উঠে এলেন আমার কাছে লাঞ্চ ব্রেকে, যে বললেন কি খাচ্ছ তুমি? বলে আমার বাটিতে 3 পিস চিকেন ছিল, এইটুকু বাটিতে 3 পিস ছোট ছোট চিকেন ছিল। একটা চিকেন তুললেন, খেলেন, বললেন বাহ, বলে ওনার প্যাকেট থেকে ফিশ ফ্রাই, স্যান্ডউইচ আমার পাতে রাখলেন। মানে মানে আই লার্নড দ্যাট ডে যে কেমন ভাবে রেসপেক্ট দিতে হয়। জাস্ট উনি যে আমায় খাবার দিচ্ছেন সেটা যাতে না মনে হয়, উনি কিন্তু শেয়ার করলেন। উনি আমার পাত থেকে চিকেনটা খেলেন, এবং খেয়ে তারপরে আমাকে ফিশ ফ্রাই এবং দিলেন, যাতে আমার মনে হয় যে উই আর লাইক ইকুয়াল। ইটস অ্যান অ্যামেজিং লেসন আই হ্যাভ লার্নড। সৌমিত্র চট্টোপাধ্যায় যেমন তার খাবার সুদীপ মুখার্জির সঙ্গে শেয়ার করেছিলেন তাদের আলাপের প্রথম দিন, আপনারা তো প্রথম দিন থেকেই শুনে আসছেন, যদি ধরে নিই গপ্পমিরের ঠেক, আপনারা অনেকে কিন্তু শেয়ার তো দূরের কথা, সাবস্ক্রাইব পর্যন্ত করেন না। সাবস্ক্রাইব করেন না কেন? আমরা যে গপ্প পরিবেশন করি প্রত্যেকটা সপ্তাহে আমরা বারবার করে রিমাইন্ডার দিই, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, বেল আইকনটা প্রেস করুন। এখনো একটা বড় পার্সেন্টেজ অফ লোকজন আছেন সাবস্ক্রাইব যারা করেননি, তারা এসে গপ্পটা ঠিকই শুনছেন, গপ্পটা শুনে কমেন্টও করছেন ইউটিউবে গিয়ে, পরে গিয়ে যখন ওটা খুলছি দেখছি উনি কিন্তু সাবস্ক্রাইব করেননি।
মানে আপনি যদি সাবস্ক্রাইব না করেন তাহলে চ্যানেলটা গ্রো করবে কি করে? উনি না, এটা সৌমিত্র কিন্তু চট্টোপাধ্যায়ের অদ্ভুত সঙ্গে ব্যাপার। সেদিনকে টিফিন না শেয়ার করতেন। মানে এটা তো আপনাদের জন্য করা, এবং এই সাবস্ক্রাইব করতে, বেল আইকন টিপতে বা লাইক দিতে বা শেয়ার করতে কিন্তু একটা পয়সা খরচ হয় না। জাস্ট ইউ নিড টু হ্যাভ দ্য হার্ট অ্যান্ড লাভ ফর দিস চ্যানেল। প্লিজ সাবস্ক্রাইব। আপনি যখনই গপ্প শুনবেন, আপনার ভালো লাগুক খারাপ লাগুক যাই লাগুক, প্রথমে আগে সাবস্ক্রাইব বাটনটা প্রেস করবেন, দেখে নিন আপনি সাবস্ক্রাইব করেছেন কিনা। অনেকের সেই খেয়ালটাও থাকে না। আসলে আমরা যত গ্রো করব না, তত তত আরো আরো অনেক লিটারেচার আপনাদের সামনে নিয়ে আসতে পারবো। বিশাল ভান্ডার বাংলার সাহিত্যের, সেগুলো আমরা আস্তে আস্তে আপনাদের সামনে নিয়ে আসতে পারবো। কারণ এই প্রত্যেকটা ইয়ের জন্য বোধহয় রয়্যালটি দিতে হয়, তাই না? আমরা যে গল্পগুলো আপনাদের শোনাচ্ছি, আমরা সেগুলোর রাইটস প্রকিওর করছি, তার জন্য টাকা দিচ্ছি, এবং তারপর সেই গল্পটা আপনাদের শোনাতে পারছি। অফকোর্স ইউটিউব থেকে আমাদের যা রোজগার, যা ইনকাম সবই ডিস্ট্রিবিউটেড, বিকজ আর্টিস্ট আছে, একটা এত বড় টিম রয়েছে, সবাইকে নিয়ে চালাতে হয়। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ, আপনি গল্পটা শুনে আমাদের পরিবারের সদস্য পুরোপুরি তখনই হতে পারবেন যখন আপনি সাবস্ক্রাইব করবেন। আর এই সাবস্ক্রাইব করার কথাটা বারবার প্রত্যেক ইউটিউবার, এটা আমি শুধু না, প্রত্যেক ইউটিউবার, যে ইউটিউবার কন্টেন্ট দিচ্ছে সেই আপনাকে একটাই কথা বলবে, ফর এ ভেরি সিম্পল রিজন, দ্য মোর ইউ সাবস্ক্রাইব, দ্য মোর দ্য চ্যানেল গ্রোস। কামিং ব্যাক টু 2025, আমি জানি ফর শিওর যে লাস্ট কয়েকটা রেকর্ডিং, ইনফ্যাক্ট অর্জুনের রেকর্ডিং করার জন্য এই মানুষটি লাঞ্চ ব্রেকে ওইটুকু সময়ে স্টুডিও থেকে বেরিয়ে এসে রেকর্ডিং করে তারপর ফিরে গিয়েছেন। মানে এখন তো খুবই চাপ। এখন ভীষণ চাপ, তার কারণ আমার যে নতুন সিরিয়ালটি চলছে চিরসখা, চিরসখা। সেটার একটা প্রেশার চলছে। ইনসিডেন্টালি আমি বলবো কি, হ্যাঁ প্লিজ। এই চিরসখা মীরের করার কথা ছিল, এবং মীর যেহেতু সময় দিতে পারবে না বলেছে, সেহেতু মীরের কাছ থেকে আমার কাছে এসেছে। সো এটা নিয়ে আরেকটা মজার ঘটনা আছে। যতবার আমরা সুদীপ মুখার্জিকে দেখি এই প্রচন্ড চাপের মধ্যে থেকে সময় বের করে এসে রেকর্ডিং করছেন আমাদের স্টুডিওতে এসে, একটা শুটিং ফ্লোর ছেড়ে এসে, ততবারই গোধূলি আমাকে এটা বলতে থাকে, দেখেছো, দেখো সুদীপ দার কি ফেস করতে হচ্ছে, সুদীপ দাকে কি ফেস করতে হচ্ছে, না, না, না। এটা তোমাকে ফেস করতে হতো। আমি ভীষণ আনন্দ পাই, কারণ ওটা আমার পেশা, এখান থেকে আমার সমস্ত কিছু চলে, আমার জীবিকা, এভরিথিং। আর এইখানে আসি আমি জাস্ট আনন্দের জন্য। আমি আপনাদের জন্য গল্প পাঠ করতে ভীষণ ভালোবাসি, আমার ভীষণ ভালো লাগে। আমার মনে হয় ভীষণ একটা একটা অদ্ভুত জগৎ আমার জন্য খুলে যায়, যেখানে আমি আপনাদের সঙ্গে কানেক্ট করতে পারি, আপনাদের গল্প শোনাতে পারি। আচ্ছা, ছোটবেলা থেকে আমাদের তো অভ্যেস ছিল, দাদু দিদার, আমি মামার বাড়িতে মানুষ, যেখানে সন্ধেবেলায় সেই সময় আমাদের ছোটবেলায় তো প্রচণ্ড লোডশেডিং হতো। একদম 12-13 ঘন্টা, 70s এর কথা বলছি, 12-13 ঘন্টা পার ডে লোডশেডিং হতোই, এবং কখন হবে কেউ জানে না। এবং কেউ জানে না। আমাদের বাড়িতে, মানে প্রত্যেকটা বাড়িতেই আর কি, দুপুরবেলা 3টে থেকে লণ্ঠন আর হ্যাঁ, খুবই লণ্ঠন, এই মোছা কাঁচ হচ্ছে, মোছা হতো। কাঁচ মোছা, এরকম আপনাদের বাড়িতেও নিশ্চয়ই হতো। কমেন্ট করে জানান। লোডশেডিং, প্রচন্ড লোডশেডিং। যারা ইয়াং সাবস্ক্রাইবার্স তারা হয়তো বলতে পারবে না, কিন্তু একটু বয়স যাদের, তারা এটার সাথে খুব রিলেট করতে পারবে। হ্যাঁ, এবং লোডশেডিং এ বাড়ির বড়দের ভীষণ খারাপ লাগলেও আমরা খুব আনন্দ পেতাম, কারণ আমাদের পড়তে বসতে হতো না। কারণ তখন নিয়ম ছিল বিকেলবেলা খেলাধুলো করে ফিরে এসে 6টার মধ্যে বাড়িতে ঢুকতে হবে, হাত পা ধুয়ে টিফিন করে 6:30টার মধ্যে পড়তে বসতে হবে। এবং লণ্ঠনের আলোতেও পড়তে হতো, কিন্তু যখন লণ্ঠনের আলো আস্তে আস্তে কমে যেত, গরম লাগছে, সেই সময় আমরা একটু ছাড় পেতাম। তখন দাদু বা দিদি ভাই, মানে আমার দিদাকে আমরা সবাই দিদি ভাই বলে ডাকতাম, তাদের কাছে গিয়ে বসতাম এবং গল্প শুনতাম, নানান রকম গল্প। এবং তারা অদ্ভুতভাবে, সেই জেনারেশনটাই এমন ছিল, দে ওয়ার ন্যাচারাল স্টোরি টেলার্স। দিদা ভীষণ বেড়াতে ভালোবাসতো, দাদু ছিলেন বোটানিস্ট, তার জন্য এক্সকারশনে যেতে হতো। তাছাড়া নানান রকম তাদের জীবনের এক্সপিরিয়েন্স, যেগুলো বলতো, অ্যাবসলিউট জেম। আমার আজকে মনে হয় এইগুলো যদি আমি কালেক্ট করে রাখতে পারতাম, হয়তো মানে এগুলো দিয়ে এটাও একটা ভান্ডার হতো। একটা ভান্ডার হতো। আমরা এখান থেকেই ইনফ্যাক্ট অরিজিনাল গপ্প খুঁজছি, সেই রিমাইন্ডারটাও আপনাকে দিয়ে রাখি যে এরকম গপ্পের ভান্ডার যদি আপনার কাছেও থাকে, যেগুলো অরিজিনাল মানে আপনি নিজে লিখেছেন বা অন্য কাউকে আপনি চেনেন,
যে খুব ভালো লেখে, লেখার হাত খুব সুন্দর এবং সে নিজে খুব ভালো স্টোরি টেলার, তাহলে তার জন্য সুযোগ জিএমটি অরিজিনালস, মানে গপ্প মিরের ঠেকের অরিজিনালস, যেখানে আপনাদেরকে আগেও আমরা জানিয়েছি, আরো একবার বলে দিই, 6 থেকে 7,000 শব্দের মধ্যে আপনি যে কোনো বিষয়, সেটা একটা সাসপেন্সের গল্প হতে পারে, হাসির গল্প হতে পারে, ইট ক্যান বি আ সোশ্যাল ড্রামা, মার্ডার মিস্ট্রি, যাই হোক না কেন, আপনার ক্যালিবার যেটাতে, আপনি সেটাতেই গপ্প লিখুন। 6 থেকে 7,000 শব্দের মধ্যে গপ্পটা লিখে আমাদের পাঠাবেন এই মেল আইডিতে explore@studiomirvana.com, EXPLORE, explore@studiomirvana, MIRVANA, explore@studiomirvana.com। আর আমরা এটাকে কন্টেস্ট হিসেবে রান করাচ্ছি না, ইটস নট আ কন্টেস্ট, ইট ইজ অ্যাবাউট সিইং the capabilities of the young storytellers that Bengal has. দিস ইজ ব্রিলিয়েন্ট ড্রাইভ। আমার তোমায় আমি বলছি, আমার অনেক দিনের ইচ্ছে ছিল যে আমাদের আমরা যে কমেন্টগুলো পড়ি, আমাদের যারা সাবস্ক্রাইবার্স, যারা ভিউয়ার্স, লিসনার্স, তাদের মধ্যে প্রচুর ট্যালেন্ট আছে, প্রচুর ট্যালেন্ট আছে, সেগুলো এক্সপ্লোর হওয়া দরকার। মনে আছে আমরা কোথাও একবার ডিসকাসও করছি, আমরা ডিসকাস করেছি। ইনফ্যাক্ট জাস্ট ফর দ্য রেকর্ড, প্রথম জিএমটি অরিজিনালেও কিন্তু কাজ করেছেন সুদীপ মুখার্জি, which was রূপম ইসলামের ব্রহ্মগুল, and রূপম was very kind to give us this story, এবং আমরা ব্রহ্মগুল প্রেজেন্ট করলাম as the first জিএমটি অরিজিনাল। এবার জিএমটি অরিজিনাল কবে কবে শুনবেন আপনি? দ্য লাস্ট স্যাটারডে অফ এভরি মান্থ, যেমন ফেব্রুয়ারিতে ছিল 22শে ফেব্রুয়ারি, আর এ মাসে খুব সম্ভবত 15, 7, 22, 29 তারিখ আপনাদের শোনাবো আরো একটা গপ্প, যেটা কোথাও প্রকাশিত হয়নি। লেখকের নাম, গপ্পের নাম এসবই অনেক পরে, আমরা তার আগে অন্য কিছু আপনাকে দিতে চলেছি এই শনিবার ঠিক রাত 9টায়, বাট আইল কাম টু দ্যাট লিটল লেটার। কোনো প্রশ্ন গধূলি যদি থাকে? প্রশ্ন বলতে হ্যারিকেনের কথা অনেকে লিখেছেন যে যাদের যাদের যা যা এক্সপেরিয়েন্স নস্টালজিয়া। হ্যাঁ, আচ্ছা, একজন বলেছে অর্জুনের গল্প কবে আসবে, মানে অর্জুনের গল্প এসে গেছে সেটা একটু বলুন। অর্জুন সিরিজের গপ্প কালা পাহাড় আমরা করে ফেলেছি। গত শনিবার আমরা গপ্পটা শুনিয়ে ফেললাম, গত শনিবার মানে এই পরশুদিন শোনালাম, আপনার শোনার টাইম হয়নি হয়তো। এই দেখুন, আপনি যদি বেল আইকনটা প্রেস করে রাখতেন, আপনার কাছে আপনার কাছে নোটিফিকেশন যেত। এক ছিল নোটি বিনোদিনী, আরেক হচ্ছে নোটিফিকেশন। তো নোটিফিকেশনটা আপনার কাছে চলে যেত, আর আপনি এই প্রশ্নটা করে লোকের হাসির খোরাক হতেন না। না না, আপনি মিস করে গেছেন, প্লিজ জাস্ট জোকিং। হ্যাঁ, প্লিজ শুনুন। এবং প্রত্যেক শনিবারই আপনারা দেখুন না, গল্পমেরের ঠেক থেকে তো প্রত্যেক শনিবার নতুন নতুন গল্প আসে, এবং বিভিন্ন ধরনের বিভিন্ন ফ্লেভারের গল্প আসে, প্রত্যেকটা শোনা দরকার। সুদীপ মুখার্জি কোন ধরনের গপ্প পড়তে বা স্ল্যাশ অভিনয় করতে ভালো লাগে? আমার সব পড়তে ভালো লাগে, ওকে, সব নো, ধরনের বাট গল্প কোনো পড়তে একটা ভালো চোজেন জনরা, Of মানে course. ওইটাতে পার্টিকুলারলি তোমার খুব লাগে। ভালো লাগে? আমার হিস্ট্রি বেসড যে কোনো গল্প পড়তে ভীষণ ভালো লাগে। হিস্টোরিক্যালস তোমার ফেভারিট? হিস্টোরিক্যালস, মানে আমি অনেক কিছু জানতে পারি। হুম। হিস্টোরিক্যাল ফিকশনস বা হিস্টোরিক্যাল ফ্যাকচুয়াল গল্প, ফ্যাক্ট থেকে তুলে আনা যে গল্পগুলো, হ্যাঁ, মানে history যেটা based আর কি। যেটা ইতিহাসের অংশ, যে কোনো এবার ইতিহাস। সেখানে যখন সেটাকে কেন্দ্র করে লেখক কোনো গল্প লেখেন, তখন তাতে তিনি ওই লাইসেন্সটা নিয়ে আরো ওটা অনেক ওটা মেশাতে মশলা add যেমন করেন, সেটা রান্না করতেই করার হয়। মধ্যে যেমন মশলা মেশাতে সেটা হয় করতেই সেটা হয়। দিতে হয়, নইলে তো গল্প হবে না। এবং যারা গল্প লেখেন তারা সেটাকে অসাধারণ করেন। তো হিস্টোরিক্যাল চরিত্র বা হিস্টোরিক্যাল গল্প পড়তে আমার সব থেকে বেশি ভালো লাগে। আপনার কোনটা ভাল লাগে সব থেকে বেশি সেটা জানাবেন। আমরা এটা দেখেছি টেস্ট করে যে শিবরাম, যার জন্মদিন বাই দ্য ওয়ে গেল গত সপ্তাহে, শিবরামের গপ্প যখন আমরা দিয়েছি বা পরশুরামের গপ্প যখন আমরা দিয়েছি, দেখেছি রেসপন্সটা একটু লো। তার মানে কি আপনারা হাস্যরস, যেটাকে কেন্দ্র করে গপ্প লেখা হয়েছে, সেই গপ্পগুলো পড়তে বেশি ভালোবাসেন, শুনতে বেশি ভালোবাসেন না? তাই কি কারণ? এটাও কমেন্ট সেকশনে কেউ পারলে জানাবেন। ইট উইল হেল্প আস কিউরেট দ্য লাইব্রেরি বেটার, যে আপনাদের জন্য সামনের কয়েকটা মাসে আমরা আর কি কি গপ্প প্রস্তুত করতে চলেছি। বাংলা সাহিত্যে হাস্যরসের যে কত গল্প আছে, দ্যাট ইজ ওয়াই আই এম সারপ্রাইজ যে আমরা যখন হাসির গপ্প দিয়েছি, লোকে ওখানে কমেন্ট করেছেন, দূর বাজে গপ্প, আমরা এর থেকে বেশি একটু রহস্য, রোমাঞ্চ, খুন, রাহাজানি, ডাকাতি, হ্যাঁ, মার্ডার মিস্ট্রি, এইগুলো শুনতে বেশি আমি একটা ভালোবাসি। কথা বলবো, সেটা হচ্ছে
বাঙালি খাবার শুক্তো থেকে শুরু হয়, মানে তেতো থেকে শুরু হয় আর চাটনি বা মিষ্টিতে গিয়ে শেষ হয়, মাঝখানে অনেক ধরনের ফ্লেভার থাকে, তবেই বাঙালি খাবার কিন্তু এটা কমপ্লিট মিল। কারেক্ট। ইটস এ Absolutely. কমপ্লিট মিল। সুতরাং যে কোনো ফ্লেভারেরই গল্প শুনুন, সত্যিই ভালো লাগবে। আর একটু আমাদের- মন দিয়ে শুনুন, একটু ধৈর্য ধরে শুনুন। আমাদের সাহিত্যে প্রচুর বৈচিত্র্য রয়েছে, দ্যাট ইজ দি বেস্ট ব্লেসিং দ্যাট উই হ্যাভ। এবং আমরা চেষ্টা করছি, ভালো লাগুক বা না লাগুক, আমরা নিজেদের মতন করে চেষ্টা করব সবসময় আপনাদের ভিন্ন স্বাদের গপ্প দেওয়ার। আহ, আচ্ছা, সোনেট বলে একজন হ্যাঁ। তিনি বারবার লিখছেন শ্রীকান্ত আর রাজলক্ষ্মীর দ্বিতীয় ভাগ শুনতে চাই, বলো আসবে। অনন্যা চ্যাটার্জিকে অনেকবার বলেছি, জানো তো, হুম। অনন্যাকে অনেকবার বলেছি। ও যখন প্রথমবার শ্রীকান্ত রাজলক্ষ্মীতে রাজলক্ষ্মীর ভূমিকায় অভিনয় করলো, তারপর আমরা বললাম যে এটা কিন্তু শেষ নয়, এরপরে আবার ভাগ আছে, হুম। তোমাকে ওটাতে অভিনয় করতে হবে। হ্যাঁ করব, ওই হ্যাঁ করব, তারপর অনন্যা চ্যাটার্জি খুব ব্যস্ত হয়ে পড়লেন, আর আমরা করে উঠতে পারলাম আমি না। তোমায় একটা সাজেশন দিতে পারি, কি? যদি অনন্যা এরপরে সময় না দেয়, আমি আছি, আমি করে দেবো রাজলক্ষ্মী। রাজলক্ষ্মী। এতে যদি ভয় পেয়ে অনন্যা চলে আসে। হ্যাঁ, সুদীপ মুখার্জি করতে চাইছেন রাজলক্ষ্মীর পাঠ। অনন্যা চ্যাটার্জি, আপনি কি শুনছেন, পড়ছেন, পরে শুনবেন, প্লিজ আপনি ডেট দিন, না হলে এই মানুষটিকে দিয়েই আমাকে রাজলক্ষ্মীর চরিত্রে অভিনয় করিয়ে নিতে হবে। হ্যাঁ, তখন কিন্তু আমি মাসল ফ্লেক্স করবো। হ্যাঁ, মাসেল ফ্লেক্সিং রাজলক্ষ্মী উইথ নট সো মাসেলওয়ালা শ্রীকান্ত, মানে অদ্ভুত লাগবে আর কি। মেইল আইডিটা আরেকবার বলো। explore@studiomirvana.com, EXPLORE, এক্সপ্লোর মানে এক্সপ্লোর, মানুষ এক্সপ্লোর করে, explore@studiomirvana.com। আমরা এই মুহূর্তে বসে আছি স্টুডিও মিরভানাতে, studiomirvana.com। এটা কি ডেসক্রিপশনে দিয়ে দেওয়া যাবে? ডেসক্রিপশনে আমরা দিয়ে দেবো আজকে, এই লাইভটা শেষ করে না হয় এই ডেসক্রিপশনেই আমরা দিয়ে দেবো আজকে, সো দ্যাট লাইভ শেষ হওয়ার পরও আপনার জন্য ওটা থেকে যায়, আলাদা করে খুঁজতে হবে না। তাহলে explore@studiomirvana.com। বিষয় যা কিছু, যেটা আপনার ইচ্ছে হয়, আপনার লেখার হাত কোনটাতে ভালো আমাদের পক্ষে বলাটা ডিফিকাল্ট, কিন্তু আপনার অরিজিনাল গপ্প চাই। কোথা থেকে ঝেড়ে টুকে করবেন না প্লিজ, তাহলে কেস আপনিও খাবেন, আমরাও খাবো। সো অরিজিনাল গপ্প 6 থেকে 7,000 শব্দের মধ্যে লিখে মেল করে দিন, explore@studiomirvana.com। আমি এক্ষুনি বলতে যাচ্ছিলাম লিখে পোস্ট করে দিন, পোস্ট করার মতো জামানা চলে গেছে। পোস্ট করার জামানা Mail চলে করুন, গেছে, mail করুন। seriously। Right. আমি জাস্ট সেদিনকে আমার পুরনো ফাইল ইত্যাদি সব ইয়ে করছিলাম। You found letters? I found letters, so many letters। তখন আমরা ইনল্যান্ড পোস্টকার্ড, আমি তোমাকে একটা মজার গল্প বলি। সেটা হচ্ছে আমার দাদুর বন্ধু ছিলেন উমাপ্রসাদ মুখোপাধ্যায়, যাকে বলা হয় হিমালয়ার এনসাইক্লোপিডিয়া, হিমালয় ট্রাভেলস এনসাইক্লোপিডিয়া। মানে যারা হিমালয় ট্রেকিংয়ে যান, তারা উমাপ্রসাদ মুখোপাধ্যায়ের বইকে মানে গীতা, বাইবেলের মতন দেখেন। Treated like the Bible. এবং উমাপ্রসাদ মুখোপাধ্যায় ছিলেন স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের ছোট ছেলে। তিনি আমার দাদুর একাধারে টিচারও ছিলেন এবং বন্ধুও ছিলেন। আচ্ছা। দাদু থেকে একটু বয়সে বড় ছিলেন, এবং আমি ওই মানুষটিকে মিট করেছিলাম। এবং উনি আমার দাদু বাবা এবং উমাপ্রসাদ স্যার আশুতোষ মুখোপাধ্যায় দুজন বন্ধু ছিলেন। দাদুর বাবা? আমার দাদুর বাবা ব্রজলাল শাস্ত্রী মহাশয়, এবং এই ব্রজলাল শাস্ত্রী মহাশয় বিএল কলেজ তৈরি করেছিলেন খুলনাতে, যেটি খুলনায় প্রথম মহিলাদের কলেজ 1902 সালে। That's why he's so popular amongst women. এবং মেয়েদের স্কুল যেটা এখনো এক্সিস্ট করে। এবং স্যার আশুতোষ মুখোপাধ্যায় এবং ব্রজলাল শাস্ত্রী মহাশয় ওরা বন্ধু ছিলেন, এবং মধুপুরে পাশাপাশি 2 গ্রামে বাড়ি করেছিলেন। সেই বাড়িতেও আমি গেছি, এবং ওইখানেই মানে স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের বাড়িতে উমাপ্রসাদ দাদুর সঙ্গে আমার দেখা, আলাপ হওয়া, গল্প করা। অপূর্ব সুন্দর মানুষ ছিলেন। আমার ভীষণ সিমিলারিটি লাগছে কাজী নজরুল ইসলামের সঙ্গে শেষ বয়সে। এবং উনি প্রতি সপ্তাহে দাদুকে চিঠি লিখতেন পোস্ট কার্ডে। আচ্ছা। এবং হাতের লেখাটি ছিল একেবারে মুক্তোর মতো। আহা, অপূর্ব সবুজ কালিতে উনি লিখতেন দাদুকে চিঠি। এগেন আমরা তখন অতটা ভ্যালু করতে পারিনি, সামনাসামনি দেখেছি। এই চিঠিগুলো যদি রেখে দেওয়া যেত, কালেক্টরস আইটেম। অ্যাবসলিউটলি কালেক্টরস আইটেম। ইনফ্যাক্ট আমরা প্রত্যেকে বাড়িতে যদি খুঁজে দেখি, আমাদের বাড়িতে এরকম থাকবে। এক না আপনি একেবারে যে জায়গায় থাকতেন সেখান থেকে একদম সরে এসেছেন, একটা আধুনিক ঝাঁ চকচকে ফ্ল্যাটে থাকছেন, সেটা আলাদা কথা, বাট আদারওয়াইজ আমাদের প্রত্যেকের বাড়িতে কিছু না কিছু চিঠি ডেফিনেটলি থাকবে। আপনাদের যদি পুরোনো বাড়ি থাকে একটু সার্চ করে দেখবেন,
এগুলো অত্যন্ত ভ্যালুয়েবল। You never know what you find. That is what is important. You never know what you find. হঠাৎ খুঁজতে খুঁজতে কিছু একটা বেরিয়ে গেল, and then you think it's like priceless. আমাদের এই লাইভে আর যারা যারা কমেন্ট করছেন, যারা একটু দেরিতে জয়েন করলেন, তাদের জানিয়ে রাখি যে আমাদের ইনিশিয়াল প্ল্যান ছিল অনুজয়কেও হাজির করার, বিকজ কালা পাহাড় আমরা গত পরশু শুনিয়েছি। তো আজকে অর্জুন আর অর্জুনের মেন্টর অমল সোমের থাকার কথা, আমি মাঝখানে থাকতাম, বাট ফর্চুনেটলি অনুজয় ইজ নট ইন টাউন। ও বাইরে গেছে শুট করতে, ও আসতে পারলো না বলে আজকে শুধু অমল সোমের সঙ্গেই আমরা কথা বলছি। আর অমল সোম, তার 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 ছাত্র, তার প্রোটিজে অনুজয় অর্থাৎ অর্জুন কেমন পারফর্ম করলো সেটাও অবশ্যই ইউটিউবে আপনি যখন গপ্পটা শুনছেন সেখানে তো লিখছেনই, এখানেও লিখে জানাতে পারেন, ইন কেস ইউ অলরেডি হার্ড দ্য স্টোরি। ইনফ্যাক্ট আমার মনে হচ্ছে শুধুমাত্র অমল সোম কেন, আমি যা যা এখানে পড়েছি, আগম বাগিশ পড়েছি, আমার মধ্যে একটা গুরু গুরু ব্যাপার এসে গেছে। এই যে জ্ঞান, মানে তোমার কাছ থেকে লোকে অ্যাডভাইস চাইতে আসছে। আমি তো অ্যাডভাইস দিচ্ছি, Advisor. লাইভে দিচ্ছি। অ্যাডভাইজার, লাইভ অ্যাডভাইজার। হ্যাঁ। আমার টি-শার্টটা দেখে, সুদীপদার টি-শার্টটা দেখে অনেকে বলেছে এটা তো পুরো কৃষ্ণানন্দ আগমবাগীশ মনে হচ্ছে। হ্যাঁ, কোথা থেকে নিয়েছো এটা এটা একজন আমাকে গিফট করেছে, তারা নিজেরা প্রিন্ট করে। আমি এই টি শার্টের মডেল করেছিলাম, তো এটা গিফট পেয়েছিলাম আর কি। এরকম বেশ কিছু টি শার্ট আমি গিফট পেয়েছিলাম, কারণ সেই টি শার্টের আমি মডেলিং করেছিলাম। তো আমরা এটাও জানি যে সুদীপ মুখার্জি খাওয়া দাওয়ার ব্যাপারে খুবই নিয়ন্ত্রিত এবং স্বশাসিত একটা ডায়েট রয়েছে তার। না না, আমার কোনো diet- স্বশাসিত মানে তার মধ্যে শশা আছে এরকম কিছু বলছি না, কিন্তু মানে নিজে নিয়ন্ত্রণ করেন, নিজে কন্ট্রোল করেন পুরো ব্যাপারটা। তুমি মিথ্যে কথা বলো না, তুমি কোনোদিন আমাদের সঙ্গে পোলাও তো বিরিয়ানি তো অনেক দূরের কথা, তুমি ভাত পর্যন্ত খাওনি আমাদের আমি সঙ্গে। চালের কোনো জিনিস খাই না। চালের কোনো জিনিস আমি খান চালের না। কোনো জিনিস খাই না, তার কারণ সেই আমি সেটাকে উৎসর্গ করেছি। আচ্ছা, সুতরাং আ- আমার একটা মানত করা ফেভারিট আছে। জিনিস, হ্যাঁ আমার একটা ফেভারিট জিনিস, সেটা আমার মেয়ের মঙ্গলার্থে যেই সময়ে আর কি, কোথাও তো মানুষের একটা দুর্বলতা থাকে। আমি অত্যন্ত বিজ্ঞান মনস্ক, একদম যুক্তি দিয়ে ভালোবাসি, আমি অন্ধবিশ্বাসে একেবারে নই। কিন্তু কোথাও গিয়ে আমি বুঝলাম যে কোথাও মানুষের একটা দুর্বলতা থাকে, সেখানে মানুষ অপারগ হয়ে বোধহয় নিজেকে ছেড়ে দেয়। তো আমি লকডাউনের পরে আমার মেয়ে একটা অদ্ভুত ইয়ের মধ্যে দিয়ে যাচ্ছিল, শরীর খারাপ হচ্ছিল, নানান রকম কিছু ফেস করছিল। তখন আমার মনে হয়েছিল যে আমার মেয়ে যেন ভালো থাকে, সেই জন্য আমার ফেভারিট জিনিসটা তুমি উৎসর্গ আমি করলে। ছেড়ে দিলাম বলে আমি চালের যে কোনো জিনিস, কারণ তুমি জানো চালের পান্তা ভাত, ফেনা ভাত, বিরিয়ানি, খিচুড়ি, পোলাও। পোলাও ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, ভাত ইটসেলফ, মুড়ি। আমি আমার প্রত্যেক দিনের মিল ছিল এক ধামা মুড়ি, বাদাম দিয়ে মাখা মুড়ি। সো ছেড়ে দিয়েছি, নাথিং এলস, মানে কিছু মনে হয় না। সুদীপ মুখার্জি যেমন নিজের মেয়ের জন্য একটা কিছু উৎসর্গ করেছেন, ছেড়ে দিয়েছেন, তিনি সেটা খান না। আমারও মেয়ে আছে, আমি যদি কোনোদিন ছেড়ে দিই, ওই খাবার হয়তো আমি খেলাম না, কিন্তু আমার মেয়ে খেয়ে নেবে। ধরুন আমি বললাম হ্যাঁ, মেয়েকে আমার উৎসর্গ মেয়ে করছি, খায়। হ্যাঁ আমি বিরিয়ানি খাবো না, মেয়ে বলবে নো প্রবলেম, তুমি না খেলে আরো ভালো, আমরা বিরিয়ানিটা খেয়ে নিচ্ছি, আমি খেয়ে নিচ্ছি। এটা নিয়ে অন্য একদিন আরো বিস্তারিত আলোচনা করবো, হ্যাঁ, অ্যাবাউট ফিডিং হ্যাবিটস। ঘুরতে যেতে তো অফকোর্স খুব একটা সময় পাও কি? আমি না, খুব একটা সময় পাই না, কিন্তু একটা সময় ছিল যখন বছরে 3 বার তো আমি ঘুরতে যেতামই। And I এবং think that's a mostly very healthy পাহাড়। thing. Yeah, বছরে অ্যাটলিস্ট 3 বার, 12 বার। মাসে 3 বার। তাও এখন সুযোগ পেলে ওই একদিন দুদিনের জন্য টুকটাক যাওয়া হয়। কারণ কিন্তু শুটিং লম্বা- এর কাজে যদি বাইরে যাও, অ্যাকচুয়ালি সেটা কিন্তু কোনো ঘোরা হয় না। না, শুটিং এর happen. কাজে একেবারেই ঘোরা হয় না। আপনি সারাদিন কাজ করলেন, মানে স্পিকিং ফ্রম এক্সপিরিয়েন্স অন দিস সাইড অ্যাজ ওয়েল, সারাদিন কাজ করলাম, ফিরে এলাম, বা হয়তো সকাল থেকে সারাদিন ওয়েট করে আছি কখন আমার শর্ট হবে। কখন শর্ট হবে। এর জন্য আশেপাশের প্রাকৃতিক সৌন্দর্য পর্যন্ত দেখার সুযোগ আমরা পাই না, কারণ কখন ফোন করবে, কখন সেটে ডাকবে বা লোকেশনে ডাকবে, এই ভয়ে আমরা সারাক্ষণ বাইরে শুট করতে গেলেও ঘরবন্দি হয়েই থাকি, হোটেল বন্দি হয়ে থাকি। একদমই তাই, একদমই তাই। আমার পাহাড় বিশেষ প্রিয়, পাহাড় বিশেষ প্রিয়, পাহাড় জঙ্গল। সমুদ্র মোটামুটি লাগে, ঠিক আছে, এক আধ দিনের জন্য ঠিক আছে, বাট আই ফাইন্ড ইট ভেরি মনোটোনাস। কিন্তু পাহাড়ে আমি হারিয়ে যেতে পারি, মানে যে কোনো দিন হারিয়ে যেতে পারি। আর ছোটবেলায় আমি আর আমার বন্ধু যেটা করতাম, সেটা পকেটে তো পয়সা থাকতো না, টিউশনির পয়সা, তখন যাতে সস্তায় ট্রাভেল করা যায়, বর্ষাকালে পাহাড়ে বেড়াতে যেতাম।
তাতে অনেক সস্তায় সস্তায় ঘোরা যেত অফ সিজন, অফ সিজন। এখন অবশ্য বর্ষাকালেও বর্ষাকালে সবাই যাচ্ছে, মেঘালয় যাচ্ছে লোকজন বর্ষাকালে। ইনফ্যাক্ট দ্যাটস আ চোজেন ডেস্টিনেশন, হ্যাঁ যে বৃষ্টি নামলে আমরা আবার পাহাড়ে যাব। সিকিম, দার্জিলিং আনফর্চুনেটলি রাস্তার কন্ডিশন গুলো খারাপ হয়ে যাওয়ার জন্য হ্যাঁ। লোকে একটু যাওয়া আসা কমিয়ে দিয়েছে। যদিও দার্জিলিং এর ম্যালে গিয়ে আপনি শুধু বাঙালিদের সঙ্গেই কথা বলার সুযোগ পাবেন, আর যেন কেউ যায় না ওখানে। সবাই ধাক্কা লাগলো, ও দেখে হাঁটতে পারেন না, এই বাঙালি খেতে বলছে, এই এদিকে চলে আয়, এই টেবিলটা ফাঁকা আছে, বাঙালি। মানে আচ্ছা, আপনি আমার যখনই একটা যাবেন। একটা প্রশ্ন আছে। হ্যাঁ। এটা বিশেষত আমার বাঙালি বন্ধুদের জন্য। এটা আমার অভিজ্ঞতা বলছে, আমি দেখেছি, আমরা যখন শহরে থাকি, নিজের জায়গায় থাকি, অর্থাৎ বাংলায় থাকি, তখন আমরা বিদেশি খাবার খাই বা বাইরের খাবার খাই। কিন্তু Right. যখন আমরা বাইরে বেড়াতে যাই, যে জায়গায় যাচ্ছি, সেখানে গিয়ে বাঙালি কেন বাঙালি খাবার খোঁজে? হ্যাঁ, এটা কেন? মানে এটা তো আপনি জানেন, যদি আপনি বাঙালি হন, বাইরের কোনো হোটেল, যদি কোনো মানে পশ্চিমবঙ্গের বাইরে কোনো একটা জায়গার কথা বলি, বাইরে কোনো হোটেলে আপনাকে অত সুন্দর করে বাঙালি রান্না তো করে দিতে পারবে না। কিন্তু তা সত্ত্বেও আপনি খুঁজে বেড়াবেন একটা আলু পোস্ত পেলে খুব ভালো, খুব ভালো হতো। একটা খুব মজার গল্প বলি। তখন ছিচকি। মানে 2005 সাল, আমি দেলোতে গেছি একটা ছবি শুটিং করতে। তখন দেলোতে ওই একটাই বাংলো ছিল, দেলো বাংলো। এখন তো দেলো বাজার হয়ে গেছে, অনেক কিছু হয় ওখানে, প্যারাগ্লাইডিং ফ্যাডিং করে। কিন্তু তখন একদম ফাঁকা ছিল, অ্যাবসলিউটলি ভার্জিন ভ্যালি আর কি। হুম হুম। তো ভোরবেলায় আমি আমার গেস্ট হাউস থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে গিয়ে দেখি একটা প্লাস্টিকের গুমটি মতন তাবু টাবু খাটিয়ে একটা চায়ের দোকান করেছে, একটা ভেজ মোমো, চা বানায় আর ভেজ মোমো, মানে ওখানকার লোকাল পয়েন্ট টু বি নোটেড মিলর্ড, ভেজ মোমো। ভেজ মোমো। ইনফ্যাক্ট নর্থ বেঙ্গলে গেলে ভেজ মোমো অহরহ পাওয়া যায়, নন ভেজ মোমো খুব কম। বাট অ্যাকচুয়ালি দে মানে টেস্টি। দে ভেরি আর টেস্টি। কোথাও একটা পাহাড়ে গিয়ে না অদম্য খিদে। অদম্য খিদে পায়। অবশ্য তাই, তার জন্য সেজন্য নয়, আমি গেছিলাম বেসিক্যালি চাটা খেতে। আমার পাহাড়ে গিয়ে চা খেতে অপূর্ব লাগলো। ওই ঠান্ডার মধ্যে ধোঁয়াটা চা হাতে নিয়ে বসে আছি। হঠাৎ একটা প্রচন্ড জোরালো আওয়াজ, ক্যাচ 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 ক্যাচ, একটা গাড়ি আসছে, একটা ওই সুমো টাইপের সুমো বা স্করপিও কিছু একটা ছিল। দেখলাম ভর্তি ফুলকপির মতন, তাতে 3-4টে ফ্যামিলি বসে আছে, বাচ্চা টাচ্চা নিয়ে। পয়েন্ট টু বি নোটেড অ্যাগেন মিলর্ড, ফুলকপির মতো। হ্যাঁ। এবং তারা এসে গুমটির কাছে নেমে প্রথম কথা জিজ্ঞেস করলেন, এখানে লুচি তরকারি কোথায় পাওয়া যাবে? That's it. That's it. মাইক ড্রপ, স্লো ক্ল্যাপ। এই যে কোথাও ঘুরতে গিয়ে আমরা যে খাবার, হয়তো ওটা খেয়েই তারা ট্রেনে উঠেছিল, আজকে ঘুরতে যাচ্ছি সকালবেলায় লুচি তরকারি খেয়ে নিই, ট্রেনের মধ্যে তো আমাদের স্টেপল ডায়েট ছিল রুটি আর কষা মাংস, রুটি আর কষা মাংস। ট্রেনে অনেক রকমের খাবার পাওয়া যায়, কিন্তু বাঙালি যখনই আর ট্রেন টিফিন থেকে কৌটো করে নেমে, নিয়ে যেতাম। হ্যাঁ ট্রেন থেকে দেখো, নেমে আমরা একটা যখন হোটেলে ট্রেনে যাই। ট্রাভেল করেছি, আমরা যখন ট্রেনে ট্রাভেল করি, তখন তো এসি টেসি ছিল না, না। আর অত ভেন্ডার্স উঠতোও না। ঠিক আছে, আমাদের ওই পুরো সংসার নিয়ে ট্রাভেল করতে হতো। আমার মনে আছে মধুপুরে যখন আমরা যেতাম, ভোরবেলা ট্রেন ছাড়তো, পূর্বা বোধহয়, একদম ভোরবেলা অন্ধকার থাকতে থাকতে বেরোতাম এবং বিকেলবেলা গিয়ে মধুপুরে পৌঁছতো। তখন ওই হোলডল, এমনকি স্টোভ অব্দি যেত সঙ্গে ট্রেনে। এবং কি পাওয়া যাবে না এবং পাওয়া ওই যাবে। টিফিন কৌটোর মধ্যে আমার দাদু নিরামিষ খেতেন বলে ওনার জন্য রুটি আলুর দম, আর আমাদের জন্য, আমাদের ছোটবেলায় কিন্তু চিকেন হতো না, হ্যাঁ, পাঁঠার মাংস শুকনো শুকনো করে এবং রুটি। আমরা দুপুরবেলা সেটাই লাঞ্চ করছি, বা ওভারনাইট যখন ট্রাভেল করছি তখন এরকম। তখন তো স্টিম ইঞ্জিন বা ইলেকট্রিক ইঞ্জিন জাস্ট আসছে আর কি, ডিজেল ইঞ্জিন ছিল, কিন্তু স্টিম ইঞ্জিন আমি খুব ভিভিডলি করেছি। অফকোর্স তোমার যদি 56 হয়, তুমি স্টিম ইঞ্জিনে অবভিয়াসলি আমার থেকে বেশি চড়েছো। এন্টায়ার 70s। এন্টায়ার 70s। আপনারও কি ঘুরতে যেতে ইচ্ছে করে? কমেন্ট সেকশনে লিখুন কোথায় কোথায় বেড়াতে যান। আবির অধিকারী লিখেছেন যে ওর একটি চরিত্র আছে মাইথোলজিস্ট শিবেন বক্সি, অরিজিনাল চরিত্র, সেটার গল্প তুমি পাঠাতে পারেন? অফকোর্স পাঠান। ওটা ওটা আনপাবলিশড যেন থাকে, আনপাবলিশড, কোথাও ছেপে বেরিয়েছে এরকম যেন না হয়। আর 6 থেকে 7,000 শব্দের মধ্যে যদি নাও হয়, কথা বলছি, আমরা অ্যাডাপ্ট করে নিয়ে ছোটখাটো কেটে কুটে, গধুলি তো মানে এই ব্যাপারে কুখ্যাত স্ল্যাশ বিখ্যাত, ও এত কাটে, ওর প্রয়োজনে কাটেও, এগুলো কেটে ও কি করে জানি না, কিন্তু আপনি পাঠান, গল্পটা পাঠান explore@studiomirvana.com। আর এই লাইভটা শেষ হওয়ার পরেই আমরা কপিতে লিখে দিচ্ছি অ্যাড্রেসটা, সো দ্যাট ইউ ডোন্ট ফরগেট এন্ড ইউ ডু নট মেক এনি মিস্টেক, ভুলভাল জায়গায় যাতে পাঠিয়ে না। আমি সেদিনকে গদুলির সঙ্গে কথা বলছিলাম এইখানে, গদুলি ওর
ফিউচার অ্যাসপিরেশনের কথা বলছিল গধূলি ওর ফিউচার অ্যাসপিরেশনস নিয়ে তোমার সঙ্গে কথা আমার বলেছে? সঙ্গে কথা বলছিল ইন্টারেস্টিং। এবং ও নাকি মাছ মাংসের দোকান করতে চায়, মা এই গধূলি তুমি মাছ মাংসের দোকান যাতে করতে ও চাও? কাটতে পারে। গুড ওয়ান। গধূলি মাছ মাংসের দোকান করতে চায় যাতে ও কাটতে পারে, ওর কাটতে খুব ভাল লাগে। আচ্ছা, লোকজন বলছে যে সুদীপ মুখার্জি যখন আছেন বেতাল কবে ফিরবে, বেশ কিছু মানুষ আরে বেতাল কথা, বেতালে সুদীপ মুখার্জির কোনো কাজ থাকে কোনো না, কাজ সেই নেই। 2 লাইন 17 But- কিলোমিটার সাইকেল but চালিয়ে but it still remains on record that বেতালেই মহারাজা বিক্রমাদিত্যের চরিত্রে অভিনয় করার জন্য সুদীপ মুখার্জি প্রথম এসেছিলেন গপ্পমীরের থেকে। হ্যাঁ, And that started off a fantastic journey of knowing each other. আমরা একে অপরকে চিনি অনেক বছর ধরে, কিন্তু আমাদের দেখা সাক্ষাৎ ওই কোনো অ্যাওয়ার্ড অনুষ্ঠানে, কোনো চ্যানেলের কিছু একটা তার অনুষ্ঠানে, কিছু একটা হ্যাঁ। হতো। বাট রেগুলারলি, অন আ রেগুলার বেসিস, প্রত্যেক সপ্তাহে না হলেও 2 সপ্তাহে 1-2 বার তো আমাদের দেখা হয়ই, থ্যাঙ্কস টু গপ্পমীর। আমার এখনো মনে আছে তোমার ফোন কল যখন আমার কাছে আসে, এটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি। তার কারণ সেটা আমার কাছে একটা ভীষণ আনন্দের দিন ছিল। আমি তো বহু বছর ধরে মীরের ফ্যান, তো আমার মনে হতো এই লোকটার সঙ্গে আমরা গপ্প করেছি, কিন্তু এই লোকটার সঙ্গে কাজ কাঁদে না, এসি চলছে, আমি শুধু ফ্যান বলেছি। তো কবে কাজ করতে পারবো, তো অল অফ এ সাডেন একটা ফোন আসে মীরের নাম্বার আমার কাছে ছিল। বলে আমি একটা ইউটিউব চ্যানেল করছি স্টোরি টেলিং এর, গপ্পমীরের ঠিক, আমি চাই তুমি আমাদের সঙ্গে যদি করো। তোমাকে কখনো আমরা ইউজ করতে পারিনি আগে। I wanted to use his voice, of course. I mean, সুদীপ মুখার্জি's voice, কে ফ্যান নয়, কে এসিও নয়। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। এবারে এটাই থাম্বনেল হবে এই ভিডিওটার। এটা অনেকে লিখছে যে এই দুজনের গলায় পোয়েটিক। পোয়েটিক? আমরা বিশ্বাস করবো একদম, আমি জাস্টিস মুখার্জি, জাস্টিস মুখার্জি, জাস্টিস মীর, পোয়েটিক জাস্টিস, না না, আপনারা ভীষণ ভীষণ। অন্যদিকে একটা তো কন্ট্রোল রুম থাকে, সেখান থেকে যদি কোনোদিন আপনাদের শোনানোর সুযোগ পেতাম, দ্য ফার্স্ট টাইম হি স্পিকস অন দ্য মাইক, হ্যাঁ যাবো, এটা পুরো স্টুডিও একটা হাম থাকে, ওই হামটা কাটে না। আমি কোনোদিন শুনতে পাইনি, কারণ আমরা শুনতে পাই বিকজ উই আর অবভিয়াসলি অন দি আদার সাইড। ইনফ্যাক্ট ওইটা বলো, একজন কোন রেকর্ডিস্ট আমার মনে নেই, ও ভাবছিল যে এটা কোনো একটা ফল্ট, তারপরে তুমি ধরিয়ে দিলে যে না এটা বেসটা। স্পিকিং এন্ড এত বেস ঢালা। আমি বলছি সুদীপ মুখার্জির জন্মলগ্ন, বেসিক্যালি এই গল্পটা আমি জানি, এটা সুদীপ দা জানে না, আমি বলে দিচ্ছি। তো ভগবান সবাইকে সৃষ্টি করছেন, এটা বলেই আমরা আজকের লাইভটা শেষ করব। ভগবান সবাইকে সৃষ্টি করছেন, গড়ছেন টড়ছেন, এবার সুদীপ মুখার্জি গড়লেন। এবার পাশে সবাই ভগবানের লোকজন দাঁড়িয়ে রয়েছেন, তারা সব দেবেন, মানে কি ষড়তন্তু ডিজাইন করছেন ভগবান, সুদীপ মুখার্জি ষড়তন্তু ডিজাইন হচ্ছে। তো বলছে হ্যাঁ এবার একটু বেস দাও, একজন একটা বালতি করে বেস নিয়ে এসছে, হ্যাঁ লিকুইড বেস, এরকম করে ঢাল থেকে পেছন দিকে একটা যাচ্ছিল, ঢাক করে ঢাক মেরেছে, ভগবান বলছে কি করলে, এত বেস ঢেলে দিলে, এ বাচ্চা তো সুদীপ মুখার্জি হঠাৎ ছাড়া আর কোনো উপায় নেই, এ যাও তোমার নাম সুদীপ, পাঠিয়ে দিলেন উনি। মানে এটা ভুল করে ওনার গলায় সুদীপ মুখার্জি শেষ। যাই হোক, এই জন্মবৃত্তান্ত জানার জন্য আমি মীরকে ধন্যবাদ জানাচ্ছি। কিন্তু আমি তোমায় বলি, আমার বাড়িতে আমার পরিবারের আমাদের যারা আমাদের ব্লাড লাইনে যারা আছে পুরুষ মানুষ, অন্তত আমার বাবা, আমার দাদা, মেজদাদা, আমি সবাই একরকম গলা। ইনফ্যাক্ট আমার দাদা যখন মেডিকেল কলেজে পড়ছে সেই সময় হি ওয়াজ কোটিং, তখন বিয়ে হয়নি দাদার সঙ্গে। তো আমাদের তো ল্যান্ডলাইনে ফোন আসতো, তো বৌদি যখন ফোন করতো আমি মাঝে মধ্যে দুষ্টুমি করে দাদার প্রক্সি দিয়ে দিতাম। আচ্ছা। এবং বৌদি অনেক পরে ধরতে পারতো সেটা, পরে আমি বুঝতে পেরেছিলাম ওর কোনো একটা কোড কিছু একটা বের করেছে, তারপরেও ধরে ফেলতো যে আমি ধরেছি আর কি, আমি কথা বলছি। কিন্তু বেশ কিছু দিন গেছে যখন আমি দাদার প্রক্সি দিয়ে দিয়েছি। তো সুদীপ দাদার সঙ্গে আজকে মীর ভাইয়ের এই আড্ডা কেমন লাগলো, গপ্পমীর লাইভ। আমরা নেক্সট উইক ইউটিউবে থাকবো না, ফেসবুকে থাকবো না, ইনস্টাগ্রামে যাব, সেটা আমরা যথাসময় আপনাদের জানিয়ে রাখবো। আর মোস্ট ইম্পর্টেন্টলি
আপনি সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করুন, বেল আইকনটা প্রেস করুন। জিএমটি অরিজিনালস এর জন্য যে ইমেল অ্যাড্রেসটা বলেছি, জেনারেস, উই লাভ ইউ, আপনাদের ভালোবাসা আমার দরকার। we love you. ওনার বেস লাভ, আবার ট্রেবল লাভ। সো প্লিজ সাবস্ক্রাইব করুন। আর কালা পাহাড় যাদের এখনো শোনা হয়নি, অমল সোম আর অর্জুন দুজনে মিলে কিন্তু এই মিস্ট্রিটা সলভ করেছেন। কালা পাহাড় কি বা কে সেটাও তো আপনি জানেন না, সেটা জানতে হলে প্লিজ লিসেন টু কালা পাহাড়। ইটস অলরেডি আপ দেয়ার অন মাই অফিসিয়াল চ্যানেল, দ্যাটস youtube.com/@realmeer। আর ইমেল অ্যাড্রেসটা আরো একবার বলে দিই, যেখানে আপনি আপনার অরিজিনাল গল্প পাঠাবেন 6 থেকে 7,000 শব্দের মধ্যে। দয়া করে পরিষ্কারভাবে টাইপ করে পাঠাবেন, হাতে লেখা কপি জমা হবে না। আপনি হাতে লেখা একটা কপি করলেন, সেটাকে স্ক্যান করলেন, পাঠালেন, দ্যাটস নট অ্যালাউড। ইউ হ্যাভ টু টাইপ ইট অর গিভ সামওয়ান, কাউকে দিয়ে দিন গল্পটা, সে টাইপ করে দিল। দেখবে শুধু লাস্টে আবার আপনার নামটা বদলে আবার নিজের নামটা যেন লিখে না দেয়, তাহলে গন্ডগোলটা হবে। আর আপনার সমস্ত ডিটেলস আপনি পাঠাবেন explore@studiomirvana.com। আমি খুব চিন্তায় আছি একজনকে নিয়ে। কাকে নিয়ে? ম্যালকমসন। তুমি কি নামটা শুনেছো আগে? না, আমি ধরে নিচ্ছি বাকিরাও শোনেননি। আমি ম্যালকম মার্শালের নাম শুনেছি। মার্শালের তো অবভিয়াসলি আমরাও খুব ফ্যান ছিলাম, হ্যাঁ, কিন্তু আমি ওয়েস্ট ইন্ডিয়ান পেসার ম্যালকম মার্শালের কথা বলছি না। আমি কথা বলছি ইউনাইটেড কিংডমের একজন ছোকরা, তার নাম ম্যালকমসন। সে আসবে এই সামনের শনিবার ঠিক রাত 9টায় গপ্পমিরের থেকে। কোন গপ্প, কার লেখা, সব জানবেন ধীরে ধীরে। দ্য প্রসেস স্টার্টস উইথ দ্য 9 PM রিল টুনাইট। মানডে রাত 9টায় যে রিল যাবে, স্মাগলিং করছে বিদেশি জিনিসপত্র। ম্যালকমসন নামটা মনে রাখবেন শুধু। And do join us next week again for Gopomir Live. Sudhir Mukherjee, it was a pleasure talking to you. Same here. Thank you so Always much. pleasure talking to you. Thank you. ভালো থাকবেন, টেক কেয়ার, অ্যান্ড শুনতে ভুলবেন না গপ্পমিরের থেকে আমাদের লেটেস্ট গপ্প, সমরেশ মজুমদারের কালা পাহাড়। Subscribe, bell icon, like and share. It only needs your heart. আপনাদের ভালোবাসাটাই প্রয়োজন, আর কোনো খরচ নেই। Yes, heart.